রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফ এর পুশিন, বিজিবির পুশব্যাক। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা। তবে বিজিবি এবং স্থানীয় জনগণের বাধায় তাৎক্ষণিক সেটি প্রতিহত করা হয়েছে। মূলত ভারত থেকে প্রতিনিয়ত বাংলাদেশে ভারতের দরিদ্র নাগরিকদের বাংলাদেশে ঢুকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। জানাবো, সাক্ষীকে পলকের জেরা করতে চাওয়ার ঘটনায় যা ঘটল। জুলাই বিপ্লবে ইন্টারনেট বন্ধ করে সারা দেশে গণহত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ পর্যন্ত মামলায় 7 জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে আসামি পলককে নিজেই একজন শিক্ষার্থীকে জেরা করার আবেদন করেন, কিন্তু তার এই আবেদন নাকচ করে দিয়েছে আদালত। এদিকে পড়া না পারায় শিক্ষার্থীকে শাসন, 3 শিক্ষিকাকে পেটালেন অভিভাবক। পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে শাসন করার ঘটনাকে কেন্দ্র করে একটি বিদ্যালয়ের 3 শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষার্থীর অভিভাবক ও তার স্বজনদের বিরুদ্ধে। এতে 3 শিক্ষিকা আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুরুলিয়া এলাকার সেলিম রেজা আদর্শ বিদ্যালয় নিকেতনে এমন ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা নাসরিন বয়স 28, শিক্ষিকা ঝর্ণা খাতুন সাথী বয়স 25 এবং সেলিনা বেগম বয়স 50। তাদেরকে মারধর করেছে ওই শিক্ষার্থীর আত্মীয় স্বজন এবং তার পরিবারের সদস্যরা। এরপর জানাবো, টিফিন কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষার্থী, নেপথ্যে মাদক এবং আধিপত্য বিস্তার। কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের মাঝে পড়ে পিঠে গুলিবিদ্ধ হয়েছে ইথান আহমেদ নামের এক 6ষ্ঠ শ্রেণীর স্কুল শিক্ষার্থী। বিএনপি ক্ষমতা আসার পর থেকে এমনই চলছে সারা দেশ জুড়ে। মানুষ হত্যা, জায়গায় জায়গায় গলা কেটে হত্যাকাণ্ড, যেটা আমরা বিগত 17 বছরে না দেখলেও বর্তমান সময়ে প্রতিনিয়ত দেখছি। এবং সর্বশেষ জানাবো, ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 235, আহত 4300 জন। ভেনেজুয়েলায় আঘাত হানা টানা 2টি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত 235 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনায় আহত হয়েছে 4300 জনের বেশি মানুষ। ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। টিফিন কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষার্থী, নেপথ্যে মাদক এবং আধিপত্য বিস্তার। কুমিল্লার নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের মাঝে পড়ে পিঠে গুলিবিদ্ধ হয়েছে ইথান আহমেদ নামের 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী। টিফিনের বিরতিতে বন্ধুদের সাথে বিদ্যালয়ের বাইরে খাবার কিনতে বের হয় সে। এই দুর্ঘটনার শিকার হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ ইথান কাটাবিল এলাকার বাসিন্দা ইউসুফ মিয়ার ছেলে। চিকিৎসক ও হাসপাতাল সূত্র থেকে জানা গেছে যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বেলা 2:30টার দিকে ইথানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
যারা পুলিশের সদস্য রয়েছেন ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে ওই এলাকার এমপি মনিরুল চৌধুরী জানিয়েছেন যে পুলিশের ওসিকে বলেছেন যে আপনি এলাকার ওসি, আপনি থাকতে এলাকায় এভাবে স্কুলের ছাত্র গুলিবিদ্ধ হবে মাদক কারবারিদের কারণে সেটি আসলে আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে দেব না। আপনি এখন আর এই এলাকায় চাকরি করার যোগ্য নয় এই বলে তাকে ওই এলাকা ছাড়া করেছে। এই ঘটনার পর এমনিতেই পুরো এলাকার পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করেছে। এমন একটি দুর্ঘটনা বাংলাদেশের জন্য সত্যি অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় পরিণত হয়েছে। দেশজুড়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই এমন কার্যক্রম চলমান রয়েছে দেশে। প্রায় প্রতিটি জায়গায় হত্যা, ধর্ষণ, অরাজকতা সহ এমন কোনো অপরাধ নেই যেটা আসলে বর্তমান সময় না হচ্ছে। এটি বিএনপির সময় এক বাস্তবতায় পরিণত হয়েছে। বর্তমান সময়ে বিএনপি ক্ষমতা আসার পর থেকে এভাবে এই কার্যক্রমগুলো আসলে চলছে। এতে বিএনপি কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কিছুই আসলে করতে পারছে না। পড়া না পারায় শিক্ষার্থীকে শাসন, 3 শিক্ষিকাকে পেটালেন অভিভাবকরা। পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে শাসন করার ঘটনাকে কেন্দ্র করে একটি বিদ্যালয়ে 3 শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীর অভিভাবক এবং তার স্বজনদের বিরুদ্ধে। এতে 3 শিক্ষিকা আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর কুরুলিয়া এলাকার সেলিম রেজা আদর্শ বিদ্যালয় নিকেতনে এমন ঘটনা ঘটে। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা নাসরিন 28, শিক্ষিকা ঝর্ণা খাতুন 7 এবং সেলিমা বেগম 50। তাদের মধ্যে ঝর্ণা খাতুন 7কে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি বিদ্যালয়ের ধর্মী ও শিক্ষক। বিদ্যালয় সূত্র থেকে জানা গেছে 5ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল খাতুন পড়া না পারায় তাকে শাসন করে বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজা। পরে শিক্ষার্থী বিষয়টি বাড়িতে জানালে তার মা লিপি খাতুন বিদ্যালয়ে এসে শিক্ষিকাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং হুমকি দিয়ে চলে যান। অভিযোগ রয়েছে কিছুক্ষণ পর শিক্ষার্থীর স্বজন উজ্জ্বল হোসেন মাল তার ছেলে বাশির মাল সহ কয়েকজন বিদ্যালয়ে এসে শিক্ষিকাদের উপর হামলা চালায়। এ সময় প্রতিবাদ করলে শিক্ষিকা ঝর্ণা খাতুন 7 গলায় ওড়না পেঁচিয়ে টেনে হিঁচড়ে বিদ্যালয়ের বাইরে নিয়ে যাওয়া হয়। তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় বাসিন্দা আলামিন জানান যে উজ্জ্বল হোসেন মাল বিদ্যালয়ে এসে বিদ্যালয়ের পরিচালক সেলিম রেজাকে না পেয়ে 3 জন শিক্ষিকাকে মারধর করেছেন। এক পর্যায়ে শিক্ষিকা ঝর্ণা খাতুন 7কে গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে মাটিতে ফেলে টানতে টানতে বিদ্যালয়ের বাইরে নিয়ে আসেন। এ সময় শিক্ষিকা জ্ঞান হারিয়ে ফেলে। অবস্থায় ওই শিক্ষিকাকে এলাকাবাসী উদ্ধার করে তারপর তাকে কাছাকাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এভাবে যদি সাধারণ নাগরিক যারা রয়েছে তারা যদি এভাবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপর হামলা চালায় তাহলে বিদ্যালয়ের শিক্ষিকারা তারা মূলত কিভাবে ক্লাস নেবে, কিভাবে শিক্ষার্থীদের পড়াবে, এমন প্রশ্ন তুলেছেন তারা। তবে এই ঘটনায় কেউ আসলে সদুত্তর দিতে পারেনি। এটি এমন একটি ঘটনা যা পুরো বাংলাদেশকে আসলে নড়িয়ে দিয়েছে। এমন কোনো ঘটনা দেশে আর না ঘটুক সেই প্রত্যাশা গুণীজনদের। তবে যারা বিদ্যালয়ের শিক্ষিকাদের উপর হাত তুলেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে তারপর তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। কিন্তু বিষয়টি আসলে কি হবে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এবার কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশিন, বিজিবির বাধা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে আরও এক ব্যক্তিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি এবং স্থানীয় জনগণের তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। এরপরে কয়েক ঘন্টা পর ওই ব্যক্তিকে পুনরায় ভারতের ভূখণ্ডে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। আজ দুপুরে দৌলতপুর উপজেলা রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। পুশিনের শিকার ব্যক্তির নাম আলী আসগর, বয়স 65। স্থানীয় সূত্র থেকে জানা গেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার অধীনে 146 বিএসএফ ব্যাটালিয়নের মধুগাড়ি ক্যাম্পের সদস্যরা 154/10 এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে আলী আসগর নামের এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এই ঘটনায় স্থানীয়রা এবং
আমাদের দেশপ্রেমিক বিজিবির সদস্যরা তারা ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদেরকে বাধা দিয়ে ওই এলাকা ছাড়া করেছে। এ অবস্থায় আসলে পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই ধরনের কার্যক্রম আসলে এমনভাবে চলছে সেটি কোনোভাবে আসলে গ্রহণযোগ্য নয়। সারা দেশ জুড়ে যে সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়েছে সেটা ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীদের কারণে সেই ব্যাপারগুলো আমাদের সবাইকে ভাবিয়ে তুলছে। নতুন করে এই সংঘাতময় পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এই ব্যাপারগুলো সবাইকে এখনই দেখভাল করতে হচ্ছে এবং বিষয়গুলো নিয়ে সবাইকে খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখা যাক পুরো পরিস্থিতি শেষ পর্যন্ত আসলে কোন দিকে গড়ায়। এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে সারা দেশে আসলে কি হতে চলেছে। সাক্ষীকে পলকের জেরা করতে চাওয়ায় যা ঘটল। জুলাই বিপ্লবে ইন্টারনেট বন্ধ করে দেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ পর্যন্ত মামলায় 7 জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। এর মধ্যে আসামি পলক নিজেই একজন সাক্ষীকে জেরা করার আবেদন করে বসেন। আজ ট্রাইব্যুনালে এই ঘটনা ঘটে। এদিন মামলায় সপ্তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া কবির হোসেন মৃধার জেরার নির্ধারিত দিন ছিল। তবে পলকের আইনজীবী লিটন আহমেদ আরও কিছুদিন সময় দেওয়ার আবেদন জানিয়ে ট্রাইব্যুনালকে বলেছেন যে আইনজীবী আমিনুল গনি টিটোর মৃত্যুর পর মনসুরুল হক চৌধুরী এই মামলায় আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছে, কিন্তু বিগত কারণে তিনি আসতে পারেননি। এজন্য আমরা সময় চাই, কিন্তু তার আবেদন মঞ্জুর করেনি ট্রাইব্যুনাল। পলক যে আসলে তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে তাদের সঙ্গে কথা বলতে চেয়েছিল যে আসলে আপনাদেরকে আমি কি ক্ষতি করেছি যে আপনারা আমার নামে এমন মামলা দিচ্ছেন। অথচ এই জুনায়েদ আহমেদ পলকের হাতে কিন্তু তৎকালীন সময় ইন্টারনেটের সমস্ত কন্ট্রোল ছিল। পলক যদি সেদিন ইন্টারনেটের কন্ট্রোল ব্যবহার করে তারপর গুম খুনের সঙ্গে তিনি যদি জড়িত না থাকতেন তাহলে হয়তো কেউ তার বিরুদ্ধে সাক্ষ্য দিত না। তিনি মূলত যেহেতু এই কার্যক্রমগুলোর সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তাই তার বিরুদ্ধে অনেকেই সাক্ষ্য দিতে শুরু করেছে। বিশেষ করে পলক তিনি প্রতিমন্ত্রী ছিলেন আইসিটির, কিন্তু তিনি প্রভাব খাটাতেন প্রায় প্রতিটি সেক্টরে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মূল ঘনিষ্ঠতার সুযোগকে ব্যবহার করে পলকের মতো আওয়ামী লীগের নেতারা তারা মূলত তিনি তার ক্ষমতার বাইরে গিয়ে প্রভাব খাটাতেন। এ কারণেই আজ পলকের বিরুদ্ধে এভাবে সাক্ষ্য দিচ্ছে সাধারণ মানুষ। যারাই পলকের কাছে নানাভাবে অত্যাচারিত হয়েছে তারা সবাই মূলত এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। সুতরাং পলক এখন চাইলেও তিনি জেলখানা থেকে বেরিয়ে আসার মতো কোনো পদক্ষেপের মধ্যে আসলে থাকতে পারছেন না, কারণ এখন তিনি যে বেরিয়ে আসবেন তার বেরিয়ে আসার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। এটি আসলে অন্য লেভেলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।